রাজনীতির মাঠে পরস্পর বিরোধী হলেও অটুট বিএনপি জামায়াত ঐক্য, ফ্যাসিবাদের বিচার নিশ্চিতে নতুন দলের প্রতি আহ্বান। দীর্ঘ লড়াই সংগ্রামের পর নতুন সকাল দেখছে চট্টগ্রাম বিএনপি, নতুন প্রত্যয়ের মুখ্য বাহক সংগঠনের তরুণ নেতৃত্ব। ৭১-এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ, $4.52 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি। এবং রংপুর নগরীর বিভিন্ন বাজারে স্থিতিশীল সবজি তরকারির দাম, জোরদার তদারকিতেই এই অবস্থা, সন্তুষ্ট ক্রেতা বিক্রেতা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। রাজনীতির মাঠে পরস্পর বিরোধী বক্তব্য দিলেও বিএনপি জামায়াত ঐক্য অটুট থাকবে বলে মনে করেন দল দুটির নেতারা। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ। ফ্যাসিবাদের বিচার নিশ্চিতে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এনসিপি সহ নতুন রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। দেশের রাজনীতির ইতিহাসে জামায়াত বিএনপি ভোটের জোট কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছে। তবে ২৪-এর অভ্যুত্থানের পর পরস্পর বিরোধী রাজনৈতিক বক্তব্যে সে সম্পর্ক কিছুটা শীতল। নির্বাচন সহ সমসাময়িক পরিস্থিতিতে নিজেদের অবস্থান জানালেন বৃহৎ দল দুটোর নেতারা। দলীয়ভাবে কিংবা জাতীয় ইস্যুতে বিএনপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে জানিয়ে তৃতীয় বা চতুর্থ সারির নেতাদের বক্তব্য আমলে না নেয়ার পরামর্শ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নাম উল্লেখ করে আমাদের বিভেদ অনৈক্য তৈরি করার কোনো কথা, কোনো প্রচেষ্টা, কোনো ভূমিকা আমাদের পক্ষ থেকে নেই। কোনো দলের হাইকমান্ডের কোনো কথা না হলে নিচে ৩-৪ পঞ্চম সারির লোকেরা কি বলল, এটাকে আমরা ঠিক দলীয় কথা হিসেবে আমলে নিই না। এটা রাজনীতিতে অনেকেই লাইমলাইটে আসার জন্য কথা একটা বোমা ছেড়ে দেয়। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও জামাতের সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গড়ে ওঠা ঐক্য অটুট রয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ। দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য অতি দ্রুত নির্বাচনের প্রশ্নে এই বিষয়গুলোর বিষয়ে যাতে ফ্যাসিবাদ বিরোধী মূল শক্তিগুলো একই সুরে কথা বলে। তবে দুই দলের নেতাই প্রাধান্য দিয়েছেন প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। তাহলে এই ২,০০০ মানুষের আত্মদান, হাজার হাজার লোক আহত হয়ে জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেটার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। সংস্কার বলতে আজকে যা আলোচিত হচ্ছে তার সিংহভাগ ৩১ দফার মধ্যে আগে থেকেই সংযুক্ত আছে। অতীতে ৯১ সালের বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, মাত্র ৩ মাসের মধ্যে যে নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচনটা বাংলাদেশে আজও পর্যন্ত সবচাইতে বেশি ভালো এবং গ্রহণযোগ্য নির্বাচন। এনসিপি সহ নবগঠিত রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। গণ আকাঙ্ক্ষার যে তাড়না নিয়ে তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দলটা গঠন করেছে, সে আকাঙ্ক্ষা পূরণে যদি তারা নিরবিচ্ছিন্ন চেষ্টা করে, আন্তরিক থাকে, কোনো লোভ এবং কোনো ভয়ের কাছে মাথা নত না করে, তাহলে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর জন্য এটা একটা সহায়ক শক্তি হিসেবে আবির্ভাব করবে। এই যে ইসলামী দলগুলি, জামায়াত ইসলামী বা ইসলামী রাজনীতি, এই সমস্ত ইসলামী রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। এটা জিয়াউর রহমান সাহেব তৈরি করে দিয়েছেন। রাজনীতিতে যত দল হবে, যত মত হবে, রাজনীতির সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। স্বৈরশাসকের গুম, খুন, গণহত্যা সহ যাবতীয় অপকর্মের বিচার নিশ্চিত সহ বৃহত্তর জাতীয় স্বার্থে নিজেদের ঐক্য ধরে রাখার পক্ষে মত দিয়েছেন দুই নেতা। একটা ন্যাশনাল ইউনিটি যদি পরিবেশ হয় কোনো কমন ইস্যুতে, জামাত ইসলামী তাতে প্রস্তুত আছে। বৃহত্তর স্বার্থে যদি কোনো রকমের মতভেদ, মতানৈক্য তৈরি হয়, তাহলে এর সুবিধাটা ফ্যাসিবাদী শক্তি যারা লালন করেন তারাই কিন্তু এই সুবিধাটা গ্রহণ করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘ লড়াই সংগ্রাম আর নানা চড়াই উতরাই পেরিয়ে যেন এক নতুন সকাল দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপির রাজনৈতিক দর্শনে নতুন করে আস্থা রাখছে জনগণ, এমনটা মনে করছে দলটি। আর এই নতুন প্রত্যয়ের মুখ্য বাহক এখন সংগঠনের তরুণ নেতৃত্ব।
আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। জুলাই আগস্টের আন্দোলন প্রতিটি মানুষ তো বটেই, প্রতিটি রাজনৈতিক দলের কাছেই ভিন্নভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে দাঁড়ায়, আর সেখানে রসদ যোগায় জাতীয়তাবাদী নানা শক্তি। চট্টগ্রামেও তরুণ রাজনীতিকরা নিজেদের অবস্থান জানিয়ে দেন সংগ্রামের নানা পথ দিয়েই। এই বাস্তবতায় তরুণদের উপর আস্থা রেখে আন্দোলনের কৌশল নিয়েছিলেন তারেক রহমান। স্বাধীনতার পরে থেকে আজকের দিন পর্যন্ত বিএনপি যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে 2000-এর বেশি নেতাকর্মীর উপর, যাদের অধিকাংশই জুলাই অভ্যুত্থান সহ 17 বছর আন্দোলনে মারাত্মক রকমের ভূমিকা রেখেছে, মারাত্মক সাহসী ভূমিকা রেখেছে, আর কোনো রাজনৈতিক দল জীবনে করেছে কিনা প্রশ্নের উত্তর হচ্ছে করেনি। আমাদের নেতা জনাব তারেক রহমান যে উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে পুনর্গঠন করেছেন, সেটা যেন হয় দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। তরুণদের মেধা ও শ্রম দিয়ে সরকার বিরোধী আন্দোলনের ভিত গড়ে উঠেছে, শত নির্যাতনেও তা ভাঙা যায়নি। তারেক রহমান জনপ্রিয় নেতাদের উত্তরসূরিদের সামনে এনেছেন, যারা রাজপথে ও নীতি নির্ধারণে সক্রিয় হয়ে উঠেছেন। জুলাই আন্দোলন কিন্তু তরুণ সমাজ একটা বিশাল বড় একটা ভূমিকা ছিল, এটা আমাদের স্বীকার করতেই হবে। যে সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন, প্রবীণ যারা আছেন, তারা কিন্তু অনেক বছর পর কাজ করে করে এই জায়গাটা এসছেন। কাজে এই যে একটা চিন্তাধারা যে শর্টকাটের মাধ্যমে আমি রাজনীতি একটা প্ল্যাটফর্ম যার মধ্যে আমি খ্যাতি পাবো, সেটা কিন্তু ভুল চিন্তা। মূল চিন্তাটা হবে রাজনীতিতে আমি এসেছি একটা কমিটমেন্ট নিয়ে, পরিশ্রম করতে হবে, জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে। তারেক রহমানের কৌশল শতভাগ সফল, তরুণরা এখন নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণ করেছে। বিষয় আর তরুণ রাজনীতিবিদের কথা যদি বলেন, আলাদা করে তরুণ রাজনীতিবিদকে আমি আলাদা করতে চাই না। তরুণের মাঝে যে শক্তি আছে চিন্তার, তরুণের, আমরা তো তরুণ বলতে বুঝি দেহে যে শক্তি আছে এটাও আমরা বলি, তো এই শক্তিগুলোকে কাজে লাগাতে হবে গঠনমূলক কিছুর জন্য। একটি আদর্শের ভিত্তিতেই একটি দল এবং সেই দলের মানুষেরা রাজনীতি করবে। দলটির তরুণ নেতৃত্ব বলছেন, নতুন রাজপথে থাকা নয়, জনগণের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ার দিকেই এখন মনোযোগ তাদের। দলীয় প্রধান এবার সেই সুযোগ করে দিয়েছেন। আগে যেরকম রাজনীতি আমরা দেখে এসেছি, ওই ভুলগুলো যেন আমরা না করি, আর যেই জিনিসগুলো আমরা পছন্দ করে রাজনীতিতে এসেছি ওই জিনিসগুলো যেন আমরা ধরে রাখতে পারি। যারা আসলে মেধাবী তাদেরকে দিয়ে আমরা রাজনীতি করব। আগের রাজনীতির মধ্যে আর এখনের রাজনীতির মধ্যে বড় একটা ডিফারেন্স আছে। একজন আরেকজনকে আমরা কম্পিটিশন হিসেবে দেখি না। জাতীয় কাউন্সিলে তরুণদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে, চলছে সেই প্রস্তুতিও। বিএনপির পরবর্তী জাতীয় কাউন্সিলেও তরুণদের প্রাধান্য থাকবে, এমনটাই আভাস মিলছে। আর সে কারণেই আসন্ন জাতীয় নির্বাচনেও এ তরুণ নেতৃত্বের উপরই আস্থা রাখছে হাইকমান্ড। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। ৭১-এ গণহত্যার ক্ষমা চাওয়া, বাংলাদেশের টাকা ফেরত নেয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে পাকিস্তানের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। ব্রিফিংয়ে জসিমউদ্দিন জানান, বাংলাদেশের টাকা ফেরত দিতে আলোচনা এগিয়ে নিতে রাজি হয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের কাছ থেকে $4.52 বিলিয়ন দাবি করেছে বাংলাদেশ। বাকিটা জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে নিরীহ জনতার উপর এভাবে নির্মম গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী, যে ক্ষতি আজও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে প্রভাব পড়েছে দুদেশের সম্পর্কের উপরও। গণহত্যার জন্য বারবার দাবি উঠেছে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি। অবশেষে দীর্ঘ ১৫ বছর পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হলো, এজন্য দেশটিকে ক্ষমা চাইতে হবে। বৃহস্পতিবার দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব বলেন, সলিড ফাউন্ডেশনের উপর দুই দেশের সম্পর্ক দাঁড় করানোর ক্ষেত্রে ১৯৭১ সালের নৃশংস গণহত্যার বিষয়ে পাকিস্তানের ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত বিষয়গুলোর সমাধান জরুরি। ক্ষমা চাওয়ার নিয়ে যে কৌশল, দেখেন, আমরা আমাদের দিক থেকে আমাদের অবস্থানটা তুলে ধরেছি এবং কূটনীতির কাজটাই হচ্ছে যে আমাদের অবস্থানটাকে তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো
মীমাংসা আসলে প্রয়োজন। দেশের 14 জেলায় 49 ক্যাম্পে প্রায় 3.5 লাখ পাকিস্তানিকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আলোচনার কথা জানান পররাষ্ট্র সচিব। এ সময় স্বাধীনতা পূর্ব $4.3 বিলিয়ন বাংলাদেশের ন্যায্য হিস্সা নিয়েও দুদেশের আলোচনা হয়েছে বলে জানান তিনি। আরেকটা হিসেবে বলা আছে 4.3 বিলিয়ন। আমরা আজকের আলোচনায় এই ফিগারটাই বলেছি। এটা একটা। আরেকটা হচ্ছে যে 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়, সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি $200 মিলিয়ন সমপরিমাণ অর্থ দান করেছিল। সেটারও আমরা এই বৈঠকে হিস্সা দিয়েছি। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব আরোপ করেছে সরকার। বৈঠকে বাণিজ্য, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন খাতে দুদেশ কিভাবে লাভবান হতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। সেটার ফাউন্ডেশন হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং মিউচুয়াল বেনিফিট। আমরা আমাদের যে লাভ সেটা আমরা দেখছি, কাজে এটা কোনোভাবেই একটা দেশের দিকে ঝোঁকার বিষয় নয়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এই বিষয়ে সচিব জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ অর্থনৈতিক সহযোগিতা, উচ্চ শুল্ক ও বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি। চলমান সংস্কার কার্যক্রম ও জাতীয় সংসদ নির্বাচন নিয়েও মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি, সামনে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে কথা বলেছি, ইউএসএইড এর যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এচুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই সমর্থনের কথা জানান। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান্ড জ্যাকবসন উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশে 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ইস্যুতে অগ্রগতির জন্য অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। রংপুর নগরীর সিটি কর্পোরেশন বাজার সহ জেলার বিভিন্ন বাজারে মনিটরিং থাকার কারণে ক্রেতারা বেশ সন্তুষ্ট। নিয়মিত তদারকির মাধ্যমে সিন্ডিকেট ভেঙে দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। তাতে চাল, ডাল সহ প্রায় সব ধরনের সবজির দাম আগের মতোই আছে। ক্রেতারা বলছেন, অন্যান্য বছর কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়লেও এ বছর দাম সহনশীল পর্যায়ে আছে। বিশেষ করে ঈদের পর আরও কঠোর অবস্থানে আছে প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দর্শক, বাজার পরিস্থিতির আরও খবর জানাতে রংপুর সিটি কর্পোরেশন বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, নগরীতে ছুটির দিনে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। সিটি বাজারের বাজার পরিস্থিতি বলি যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু এই পবিত্র জুমার দিন বিশেষ করে সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ী যারা আছে তারা এই বন্ধের দিনটাকে একটু নিজেকে মানে পারিবারিক কাজের জন্য ব্যবহার করে, যার কারণে আজকে অন্যান্য দিনের তুলনায় কিন্তু এই রমজানে মানে আজকে শুক্রবারে কিন্তু এই ক্রেতাদের সংখ্যা বেশি। আপনাকে যদি বলি যে রংপুরে কিন্তু চাল, আঠাশ চাল 70 টাকা কেজি, মিনিকেট চাল 90 টাকা কেজি এবং চাল চিনি গুঁড়া যেটা 120 টাকা, আতপ চাল 90 টাকা, খোলা আটা 40 টাকা, ময়দা 70 টাকা সহ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম কিন্তু রমজান মাস থেকে নিয়ন্ত্রণেই রেখেছে। জেলা প্রশাসকের মোহাম্মদ রবিউল ফয়সালের সঙ্গে আমার যেটি কথা হয়েছে, তিনি জেলা উপজেলা সহ বিভিন্ন বাজারে কিন্তু মনিটরিং করছে। তারপরেও হঠাৎ করে কিন্তু এই গত 4 দিন আগে তেলের মূল্য হঠাৎ করে 8 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। এই যে একজন বিক্রেতা আছে, আমরা তার কাছে জানবো যে বাজার পরিস্থিতি কেমন। আসসালামু আলাইকুম। রমজান মাস থেকে এ পর্যন্ত মালের দাম একটু ঠিকই আছে, এই খালি 2-1টা মালের দাম উঠানামা হয়ে গেছে।
ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম যদি নিয়ন্ত্রণও থাকে, তবে ব্যবসায়ীরা যেটা বলছে কাঁচা বাজারের কিন্তু মূল্যটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তার ব্যাখ্যাটি যেটি বলার চেষ্টা করেছে যে হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে নিম্ন অঞ্চলের যে জমিগুলো, সেই জমিগুলোনে কিন্তু এই সবজি সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে এই সবজির দাম বৃদ্ধি পেয়েছে। গরুর মাংস 750 টাকা এবং খাসির মাংস কেজি প্রতি 1000 টাকা। লিজা, এই ছিল রংপুর বিভাগীয় নগরী রংপুর সিটি বাজারে কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি। ভাই ট্রেন থেকে বের হব। জি শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার রাজধানীর বাজারের হালচাল জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন মাহবুব হাসান রিপন। আমরা এখন তার কাছে জানবো আমাদের রাজধানীর বাজারের হালচাল। দুদিন ধরে বিরূপ আবহাওয়া, এই বিরূপ আবহাওয়ার কারণে থেমে থেমে বৃষ্টি এবং সবকিছু মিলে আজ এই সপ্তাহে যে বাজার দর, সেই বাজার দর কিন্তু অনেকটাই চড়া এবং আপনি জানেন যে অনেকগুলো ঘটনা কিন্তু এর মধ্যে ঘটে গেছে। এর মধ্যে সয়াবিন তেলের দাম বেড়েছে, তারপরে হচ্ছে চালের দাম বেড়েছে এবং সেই জায়গাটাতে আমরা একজন ক্রেতার সঙ্গে এখন কথা বলতে চাই। তিনি সয়াবিন তেল কিনে নিয়ে যাচ্ছেন, খোলা সয়াবিন তেল, যেটির দাম হওয়ার কথা ছিল বেড়ে 169 টাকা। তার কাছ থেকে আসলে কত টাকা নিল খোলা সয়াবিন তেল আমরা সেটা জানবো। ভাই, কত টাকা নিয়েছে খোলা? 176 টাকা করে নিয়েছে। 176 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর কি কি নিয়েছেন আপনি? আমি নিয়েছি গরু 7 কেজি নিয়েছি, 2টা দেশি মুরগি নিয়েছি। এগুলোর দাম কেমন দেখলেন? এগুলোর দাম মোটামুটি আগের চেয়ে একটু কম আছে, হালকা পাতলা একটু কম আছে। যাক, ভালো এখন চলে বেড়ে চলতেছে, আগের মতো একটু ইয়া নেই, যার ঝামেলা নেই। ধন্যবাদ। যেটি বলছিলেন যে খোলা সয়াবিন তেলের দাম কিন্তু হচ্ছে লিটার প্রতি যে 14 টাকা বেড়েছে, তাতে কিন্তু খোলা সয়াবিন তেলের দাম 169 টাকা হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি যে তারা 176, 180 টাকা করে বিক্রি করছেন। আমরা যদি কাঁচা বাজারের দিকে দেখি, কাঁচা বাজারের যেটি আপডেট সেটি হচ্ছে যে বেগুনের দাম 10 টাকা করে বেড়েছে। তারপরে আমরা আলুর কথা যদি বলি, আলুর দাম 20 থেকে 24 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। এরপর আমরা যদি বলি বৃষ্টিতে আসলে আপনার হচ্ছে করলার দাম বেড়েছে, 80 টাকা কেজি বিক্রি হচ্ছে, 80 থেকে 100 টাকা কেজি। কচুর লতি 80 থেকে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো এই যে আপনার হচ্ছে কাঁচা বাজারের যে অবস্থা, সেটি কিন্তু প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা করে বেড়েছে। গরুর মাংসের কথা যদি আসলে আমরা বলি, সেটি হচ্ছে যে গরুর মাংসের ক্ষেত্রে যে সকল গরু দেশি গরু সেগুলো হচ্ছে 800 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর বিদেশি যে সকল গরু রয়েছে, গাই গরু যেগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে 780 টাকা কেজির মতো করে বিক্রি হচ্ছে। আমরা যদি এখন আপনাকে তারপরে যদি আমরা বলি যে রসুনের দামের কথা যদি বলি, পেঁয়াজের দামের কথা আলাদা করে বলতে হয়, কারণ গত সপ্তাহে যে পেঁয়াজের দাম ছিল 40 থেকে 45 টাকা কেজি, সেই পেঁয়াজের দাম কিন্তু এখন 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমরা যদি আসলে দেখি, সেটি হচ্ছে যে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে তুলনামূলকভাবে সবগুলো পণ্যের দামই বেড়েছে। কাঁচামাল যেগুলো রয়েছে সেগুলোর দামও বেড়েছে। এইটার মূল কারণ হচ্ছে বৃষ্টি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লিজা। জি ধন্যবাদ রিপন আপনাকে। দর্শক, এ পর্যায়ে জানব সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য। বিগত সরকারের আমলে গুম হওয়া সিলেটের সাবেক এমপি এম ইলিয়াস আলীর সন্ধানে এবং ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক মানের তদন্ত কমিশন গঠনের দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কোর্ট পয়েন্টে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভা করা হয়।
দিনাজপুরের বীরগঞ্জে থানা চত্বরে আইন শৃঙ্খলা নিয়ে এলাকাবাসীর সাথে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মারুফাত হোসেন। গোবিন্দগঞ্জে বুড়ো শিবিরের মেলায় শিবের মাথায় দুধ, জল, ঘি, মধু দিয়ে পূজা অর্চনা করেছেন সনাতনীরা। পাবনার সুজানগরের আমিনপুরের নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিব। কক্সবাজারের কলাতলী বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। মাদারীপুরের ডাসারে কাঁঠালতলা বাজারে সরকারি খাল দখল করে ভবন নির্মাণ ও সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভোলায় যৌথ অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। ভৈরবে ৫০,০০০ টাকা দিয়েও মিথ্যা মামলার আসামি হলেন নিরীহ অটোচালক দম্পতি মোহাম্মদ আলী ও স্মৃতি বেগম। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন মঞ্জু সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। আফরিন পপি, মোহনা সংবাদ। বড় মৌসুমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে চাল আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। এছাড়া কম শুল্কে চাল আমদানির মেয়াদ না বাড়ানোয় ভারত থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। ফলে বেড়েছে সব ধরনের চালের দাম। বিপাকে নিম্ন আয়ের মানুষ। আক্তার হোসেন বকুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। কম শুল্কে ভারত থেকে চাল আমদানির মেয়াদ শেষ হয়েছে চলতি মাসের ১৫ তারিখ। নতুন করে মেয়াদ না বাড়ানোয় চালের দাম বেড়েছে। মোটা চালের দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা, আর চিকন চালের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। এদিকে দেশের হাওর অঞ্চলে নতুন ধান উঠতে শুরু হওয়ায় এবং কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, এই কারণে সরকার চাল আমদানিতে ৬২% শুল্ক বৃদ্ধি করেছে। আর নিম্ন আয়ের মানুষেরা বলছেন আয় বাড়েনি, কিন্তু চালের দাম বেড়েছে। ২-১ টাকা চালের দাম বাড়লে ভোক্তা পর্যায়ে কষ্ট তো হওয়ারই কথা, সবার জন্য কষ্ট। চালের দাম একটু বৃদ্ধি হওয়াতে আমাদের জনজীবনের সাধারণ মানুষ যারা দিন মজুর করে খায়, এদের জন্য প্রায় নাগালের বাহিরে। কেজি প্রতি বর্তমানে আমাদের দেশি চালে ১ টাকা ২ টাকা, আর ইন্ডিয়ান চাল কাঠারিতে ৪ টাকা ৫ টাকা বাড়ছে। চাউল হিলি চাউল বন্ধ, ইন্ডিয়ার সরকার বন্ধ করার কারণে চাউলের দাম উদ্যোগী। বড় মৌসুমে কৃষক যেন ধানের ন্যায্য মূল্য পায়, তাই নতুন করে চাল আমদানির প্রয়োজন নেই বলে মনে করেন এই ব্যবসায়ী। চাল আমদানি বন্ধ হয়ে গেলেও দেশে চালের দামের আমার মনে হয় কোনো প্রভাব পড়বে না, যেহেতু আর 15 দিন পর থেকে নতুন ধান ওটা শুরু হয়ে যাবে। তাই আমি বিধায় যত ব্যবসায়ী হই, কৃষকের পক্ষে কথা বলবো, নতুন করে যেন চাল আর আমদানির সুযোগ না দেওয়া হয়। আমদানি বন্ধ থাকার পরও কোনো ব্যবসায়ী চাল আমদানি করতে চাইলে তাকে ৬২% শুল্ক দিতে হবে বলে জানায় হিলি বন্দর কর্তৃপক্ষ। বাণিজ্য মন্ত্রণালয় দ্বিতীয় মেয়াদে চলতি মাসের 15 তারিখের সময় বেঁধে দেওয়ায় এ বন্ধ দিয়ে আর চাউল আমদানি হবে না। এরপরেও কেউ যদি চাউল আমদানি করতে চায়, তাহলে তাকে 62% অর্থাৎ ৬২% শুল্ক দিয়ে চাউল আমদানি করতে হবে। কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা। এমন অবস্থায় গাজায় ত্রাণ সামগ্রী ঢুকতে দিতে চায় না দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক প্রতিনিধি অ্যাডাম বেহলার বলেছেন, হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিলেই গাজায় হামলা বন্ধ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন।
ইসরায়েলি হামলায় গাজা এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে নেই বিদ্যুৎ, পানি, খাবার বা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী। এমন অবস্থায় সীমান্তে ত্রাণ সামগ্রী আটকে রেখেছে নেতানিয়াহু সেনারা। ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। এমন অবস্থায় গাজায় 1 গ্রাম খাদ্য বা সাহায্য ঢুকতে না দেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। এমনকি গাজায় ত্রাণ ঢুকতে দিলে তা ইসরায়েলের হামাসকে পরাজিত করার চেষ্টা ক্ষতিগ্রস্ত করবে বলেও দাবি করেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সকল জিম্মিদের মুক্তি দিলেই গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মি বিষয়ক প্রতিনিধি অ্যাডাম বোহলার। হামাস যেদিন সকল জিম্মিদের মুক্তি দেবে সেদিনই হামলা বন্ধ হবে বলেও জানান তিনি। এদিকে গাজার রাফা, জাবেলিয়া সহ একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়ে এক সাংবাদিক সহ আরও ৩৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে ১.৫ বছরে প্রাণহানি ছাড়িয়েছে ৫১,০০০। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩০ সাংবাদিকের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী কিছু ভিসাধারী শিক্ষার্থীদের তথ্য না দিলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি হারাতে পারে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোম গতকাল বুধবার এ ঘোষণা দেন। এছাড়া হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মোট $২৭ লাখ দুটি অনুদান বাতিল করা হয়েছে বলে জানান তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাজনীতির মাঠে পরস্পর বিরোধী হলেও অটুট বিএনপি জামায়াত ঐক্য, ফ্যাসিবাদের বিচার নিশ্চিতে নতুন দলের প্রতি আহ্বান। দীর্ঘ লড়াই সংগ্রামের পর নতুন সকাল দেখছে চট্টগ্রাম বিএনপি, নতুন প্রত্যয়ের মুখ্য বাহক সংগঠনের তরুণ নেতৃত্ব। ৭১ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ, $4.52 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি। এবং রংপুর নগরীর বিভিন্ন বাজারে স্থিতিশীল সবজি তরকারির দাম, জোরদার তদারকিতেই এই অবস্থা, সন্তুষ্ট ক্রেতা বিক্রেতা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে দুপুর ১২টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।